সিপিআইএমএল মাসলাইনের পক্ষ থেকে আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, এটা ইতিমধ্যেই আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আহ, প্রচার করেছিলাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, এটা গত কয়েক বছর ধরেই যদিও রাজভবনে একভাবে চলতে শুরু করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ক্ষমতার শাসক দলের পরিবর্তনের পর থেকে এই প্রথম রাজ্য সরকারের তত্ত্বাবধানে বা বলা ভালো তাদের হুইপে রাজ্যের সমস্ত স্কুল কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালন করা চলছে। এবং সেখানে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। এই রকম একটি দিনে আমরা আগেই ঠিক করেছিলাম যে এই যে পশ্চিমবঙ্গ দিবস বিষয়টি, সেটাকে আমরা আমাদের তরফ থেকে আলোচনায় আনার চেষ্টা করব। আজকে আমাদের এই যে আলোচনা সভা, সান্ধ্যকালীন আলোচনা, সেটা মূলত সেই উদ্দেশ্যে। আমাদের মধ্যে আলোচকরা আছেন, তারা বিষয়বস্তুটার মধ্যে ঢুকবেন, আমি তাদের সাথে পরিচয়ও করিয়ে দেব। কিন্তু এখন যে বাতাবরণটা তৈরি করা হয়েছে তাতে মোটের ওপর বিষয়টা এইরকম বলার চেষ্টা চলছে যে ভারতবর্ষে বাংলা এবং পাঞ্জাবে বিশেষত হিন্দুরা, হিন্দু যারা হিন্দু ভারতীয়, হিন্দু পাঞ্জাবি বা হিন্দু বাঙালি, তাদের হোমল্যান্ড উদ্ধার করার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন তার জনক। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা তাদের বাসস্থান পেত না। এবং একদল রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেস, সিপিএম, পরবর্তীতে তৃণমূল, তারা রাজনৈতিক স্বার্থে এবং তারা যেহেতু মুসলমানদের তোষণের রাজনীতি করে, সেই কারণে তারা এই ইতিহাসটা ভুলিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গে উপস্থিত হয়ে তিনি মোটের ওপর যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলো যে দিশা, সেই দিশা এই দিকে যায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী সরকারে এসে তারা তাদের মতো করে নানাবিধ দিবস পালন করার চেষ্টা করে, এটা নতুন কিছু নয়। কিন্তু যে কোনো কিছু পালন করার আগে, যে কোনো কিছুকে গ্রহণ করার আগে, মেনে নেওয়ার আগে তার তথ্যটা কি, তার সত্য মিথ্যাটা কি, এটা বোধহয় আমাদের সকলের ভালো করে জেনে নেওয়াটা খুব জরুরি। বিশেষত সেটা যদি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতবর্ষের ইতিহাসের সাথে যুক্ত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, বাংলা ভাগ বা দেশ ভাগের মতো একটি বিষয় হয়। বিজেপির এবং আরএসএস এর যে সাধারণ রাজনীতি, সেই সাধারণ রাজনীতিতে তারা সবসময় গোটা সমাজকে ধর্মের নিরিখে ভাগাভাগি করে এবং ধর্মের নিরিখেই তারা সমস্ত পর্যালোচনাটা করতে অভ্যস্ত। সেই জায়গা থেকে দেশভাগ এবং সেই দেশভাগকে কেন্দ্র করে ঘটা বিভিন্ন ঘটনা তাদের কাছে তাদের মূলত রাজনৈতিকভাবে টিকে থাকার একটা অন্যতম উপজীব্য। এবং সেই জায়গা থেকে আমরা নানা সময় দেখেছি যে ব্রিটিশদের ভূমিকা, ব্রিটিশ সরকারের তৎকালীন ভূমিকা, তাদের যে ইচ্ছা, বিশেষত 1905 সালের আগে থেকে বঙ্গভঙ্গের সময় থেকে আমরা যদি পরপর বিষয়গুলিকে দেখি, যে ব্রিটিশরা যেভাবে গোটা সমাজটাকে বিভক্ত করতে চাইছিল, সেই সমস্তটাকে বাদ দিয়ে তারা কেবলমাত্র মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা, এই নেরেটিভে গোটা সমাজটাকে বাঁধতে চাইছে। যে সমস্ত কাণ্ড কারখানা হয়েছে, যেন গোটা সময় জুড়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যেই একটা দ্বন্দ্ব, তর্ক, তীব্র একটা অশান্তি, এইটাই আসলে চলতে থাকছিল, যেখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা উদ্ধার পেতাম না। মোটের ওপর এইভাবে তারা গোটা ন্যারেটিভটাকে সেট করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি ঘটেছিল 47-এ, কি ঘটেছিল 46-এ, এবং শুধু 47 বা 46 নয়, গোটা পর্ব জুড়ে সেই সময়টা কি, আমাদের মধ্যে তৈরি হওয়া এই যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতিটা ঠিক কি, কারা তৈরি করলো, কারা এতে লাভবান হলো, এবং আমরা বিষয়টিকে কিভাবে দেখব, এই গোটা ব্যাপারটা আজকে অনেক স্পষ্টভাবে আলাপ আলোচনা করার আবারও প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের উদ্যোগটা খানিকটা সেই কারণেই। আমাদের মধ্যে আজকে তাই যে আলোচনাটা হবে, আলোচনাটা আমরা এইভাবে ঠিক করেছি যে প্রথমে আমাদের মধ্যে আলোচনা করবেন, উপস্থিত আছেন গোপা মুখোপাধ্যায়। তিনি অধ্যাপক এবং এই বিষয়ে সব সার্বিক দিক থেকে যে আলোচনা, সেই আলোচনা গোপাদি রাখবেন।
এবং তারপরে আমাদের পার্টির যে সম্পাদক, রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী, তিনিও এর যে রাজনৈতিক দিক এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত আজকেকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে বিষয়টিকে একভাবে মূল্যায়ন করে আমাদের সবার সামনে রাখবে। আমরা চাইছি প্রত্যেক বক্তা ও 40 মিনিট, 30 থেকে 40 মিনিটের মধ্যে তাদের বক্তব্যকে শেষ করুক। তো সেইভাবেই আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবো। আমি আর মানে ইন্ট্রোডাকশন দীর্ঘায়িত করব না, আমি চলে যাচ্ছি শুরুতেই গোপাদির কাছে। গোপাদিকে আমি অনুরোধ করব, আজকে আমাদের যে বিষয়বস্তু, বাংলা ভাগের নেপথ্যে গল্প কতটা আর ইতিহাস কতটা, ঠিক কি অবস্থায় ছিল, সেই বিষয়ে শুরু করার জন্য আমি অনুরোধ করব। আচ্ছা, বাংলা ভাগ এবং ভারত ভাগ এই দুটো তো খুবই বিষয় দুটো একেবারেই পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বিষয়। এটা এত বড় একটা ক্যানভাস যে তুমি মানে আরেকটু জোরে, গোপাদি মানে একটু জোরে লাউডলি বললে বলতে। ভালো হতো, হ্যাঁ, আরেকটু জোরে না হলে। হ্যাঁ, আমি বলছি যে এটা একটা এত বড় ক্যানভাস যে মানে কোনটা বলা যাবে, কোনটা মানে কোনটা এই সময়ের মধ্যে বলা যাবে, কতটুকু কতটুকু বলা যাবে না সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে আহ, ভারত ভাগ বা বাংলা ভাগের যে ইতিহাসটা আমাকে বলতে বলছো, সেটার আগে কি কোনো এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কোনো কথা বলার প্রয়োজন, না সেটা আমি একদম শেষে এসেই বলবো, না, সেটা গোড়া থেকেই শুরু করব? আহ, ভারত ভাগের যে ইতিহাস সেটা আমরা দেখেছি যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা, অনেক বেশি লড়াই চলছে 1940-এর দশকে, কিন্তু তার বহু আগে থেকে এটা সূত্রপাত হয়েছে। এটা সূত্রপাত আমরা একেবারে ঊনবিংশ শতক থেকেই ধরতে পারি। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এটা আমরা ধরতে পারি যে কোথাও একটা সূক্ষ্ম জায়গা ছিল যেখানে আমরা হিন্দু মুসলিম সহাবস্থান যেমন হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে সবটুকু যে একরকম ছিল এরকম নয়। বিশেষ করে যখন ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হলো ভারতবর্ষে, ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার প্রসার, এগুলোকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকলো নানাবিধ কারণে। পাশ্চাত্য শিক্ষায় হিন্দু সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রভাবটা বেশি দেখা গিয়েছিল। হিন্দু সমাজের মধ্যে সংস্কারক প্রথম দিকে সংখ্যায় বেশি ছিলেন, ফলে হিন্দু সমাজ একটা জায়গায় থাকলো। কিন্তু ঊনবিংশ শতকের শেষে যখন আলিগড় তো মানে তো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যখন তৈরি হচ্ছে, যেখান থেকে আলিগড় আন্দোলনের সূচনা হচ্ছে সৈয়দ আহমেদের নেতৃত্বে, তখনকার পরিস্থিতি হচ্ছে যে উচ্চশিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার নিরিখে যদি আমরা দেখি, তাহলে হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা ঘোচানোর জন্যই আলিগড় আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু এইখানেই ঔপনিবেশিক শাসক খুব স্বাভাবিক কারণেই তাদের মাথায় এটা থাকবে যে কখনো শাসিতকে এক হতে দেওয়া যাবে না, শাসিতর মধ্যে একটা ফাটল তৈরি করে রাখতে হবে। তাই মুসলিম সমাজ যারা পিছিয়ে আছে, এই যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা তৈরি হলো, থিওডর বেক তার অধ্যক্ষ হলেন। এখানে ইংরেজি শিক্ষা পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে, মানে এমন নয় যে কলেজটা শুধুই মুসলিমদের জন্য ছিল, এটা হিন্দুদের জন্য খোলা ছিল, কিন্তু মেজরিটি নিশ্চয়ই মুসলিম ছিলেন। তো এখান থেকেই একটা তোষণের রাজনীতি ইংরেজ সরকার শুরু করলেন। আর অন্যদিকে হিন্দুদের মধ্যে এই সময় ঊনবিংশ শতকের শেষ পর্যায়ে কংগ্রেসের জন্ম, তার পরবর্তীকালে বেশ কিছুটা ওই আবেদনপত্র লিখে কিছু জানানো, এর বাইরে তো রাজনীতি খুব বেশি যায়নি কংগ্রেসের রাজনীতিও। নানা রকম ভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখে ওই প্রেয়ার অ্যান্ড পিটিশন করে রাজনীতিটা চলছিল। এটার একটা বড় পরিবর্তন হয়ে গেল 1905-এ বঙ্গভঙ্গের সময়, যে কারণে ভারত বিভাজনের ইতিহাসেও বাংলার নামটা সবচেয়ে আগে আসে। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেটা কংগ্রেসের মধ্যেও একটা বড় পরিবর্তন আনলো, যেখানে যারা
চরমপন্থী গোষ্ঠী বলে যাদেরকে চিহ্নিত করা হলো, যারা আর ওই প্রেয়ার পিটিশন দিয়ে সন্তুষ্ট থাকছেন না, তারা ক্ষমতায়, তারা অনেক বেশি সামনের সারিতে চলে এলো। এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে, বঙ্গভঙ্গটা আমরা জানি সবাই কি ছিল, লর্ড কার্জন একটা বাংলাকে ভাগ করার প্রস্তাব দেন, যেখানে এটার পিছনে অবশ্যই তাদের একটা ঔপনিবেশিক অভিসন্ধি ছিল, যে অবিভক্ত বাংলার যে বাঙালি বুদ্ধিজীবী এবং বাংলার মানুষ যারা প্রতিবাদী ছিলেন তাদেরকে ভাগ করে দেওয়ার চক্রান্ত। প্রশাসনিক কারণ দেখানো হয়েছিল যে চট্টগ্রাম বন্দর ইত্যাদি যাদেরকে অর্থনৈতিক বিকাশ করার দরকার, হ্যাঁ, কিন্তু সেটা অনায়াসেই বিহার উড়িষ্যা যেগুলো ভিন্ন ভাষাভাষী তাদেরকে আলাদা করা যেত, সেটা না করে বাংলাকেই আলাদা করতে হলো। এবং এই প্রস্তাব আসলো। এর প্রতিবাদে যারা বুদ্ধিজীবী ছিলেন তারা কিন্তু প্রথম পর্যায়ে অবশ্যই হিন্দু মুসলিম একসাথে এর প্রতিবাদ করেছিলেন। রবীন্দ্রনাথের ভূমিকা আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছেন 16ই অক্টোবর, যেদিন অফিসিয়ালি বঙ্গভঙ্গ হওয়ার কথা ছিল। এবং বঙ্গভঙ্গের প্রথম পর্যায়ে বহু মুসলিম নেতা কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, গাজনবী, আব্দুল রসুল, লিয়াকত হোসেন, এরা সবাই ছিলেন। এবং 10,000 ছাত্রের মিছিল বেরিয়েছিল, হিন্দু মুসলিম সম্মিলিত মিছিল। কিন্তু এই যে ঐক্যটা তৈরি হয়েছিল হিন্দু মুসলিম, সে ঐক্যটা দীর্ঘস্থায়ী হয়নি। তার বহু কারণ ছিল। একদিকে হচ্ছে ইংরেজদের প্রথম থেকে যে আলটেরিয়ার মোটিভ, যে এটাকে ভেঙে দিতে হবে, তার জন্য তারা যারা অভিজাত মুসলিম, আলিগড় কেন্দ্রিক যে মুসলিম সমাজ, যে নেতারা, তাদের মারফত ইংরেজরা তাদের বিভেদমূলক নীতির প্রয়োগ করতে চেষ্টা করছে একদিকে। অন্যদিকে যেখানে চরমপন্থী, কংগ্রেসের যে চরমপন্থী ধারা আমি যেটা বলছিলাম, যারা এগিয়ে এলেন আন্দোলনের নেতৃত্ব দিতে, অরবিন্দ ঘোষ তার মধ্যে অন্যতম। অরবিন্দ ঘোষের যুগান্তর, বন্দে মাতরম এবং সন্ধ্যায় যে দুটো পত্রিকা বেরোচ্ছে, এই যে পত্রিকাগুলোতে বারবার করে এই শক্তির উপাসনা এবং যা কিছু করা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, হিন্দু ধর্মের বিভিন্ন ইমেজারি, সেটা সবাই খুব সচেতনভাবে করছেন এরকমটা নয়, কিন্তু হচ্ছে। আমরা যদি খুব ভেবে দেখি যে এই যে গঙ্গা স্নান করে রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, গঙ্গা স্নান করা, দেশকে মা বলে বর্ণনা করা এবং বারবার কোনো একটা দেবী মূর্তি, দেবীকে কল্পনা করা, এগুলো মুসলিম ধর্মের সঙ্গে যায় না। এবং এই ধরনের বারবার করে হিন্দু ইমেজারি বা হিন্দু দেবদেবীর কথা বারবার চলে আসাতে আস্তে আস্তে একটা মুসলিম বিচ্ছিন্নতা তৈরি হতে থাকে। এটা হচ্ছে চিন্তার জগতে। আর বাস্তব জগতে যেটা হচ্ছে, যে পূর্ববঙ্গে চরিত্রটা হচ্ছে যে অধিকাংশ কৃষক হচ্ছে মুসলিম, জমিদার হচ্ছে হিন্দু, বলে তাদের মধ্যেকার যে অর্থনৈতিক স্বার্থের সংঘাত, সেটা খুব সহজে অনেক সময় ধর্মীয় রং নিয়ে নিচ্ছে। বা একই সময় আমরা দেখতে পাচ্ছি যে বয়কট আন্দোলন, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বয়কট একটা খুব বড় অংশ ছিল, যে বিদেশি বস্ত্র পোড়ানো ইত্যাদি, সেই বয়কটের সময় দেখা যাচ্ছে যে খুব দরিদ্র বস্ত্র ব্যবসায়ী হিন্দু জমিদারের এলাকায় থাকে, তার জিনিসপত্র তার গাঁটরি ধরে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইটা যখন খুব বাড়াবাড়ির পর্যায়ে যায়, তখন রবীন্দ্রনাথ ঘরে বাইরে উপন্যাসে কিন্তু বারবার সেই জিনিসটা আছে, যে এই লড়াইটা নিখিলেশা সন্দীপের মধ্যে। এবং রবীন্দ্রনাথ সতর্ক করছেন সেই সময় যে এই জাতীয়তাবাদ দিয়ে কিন্তু আমরা এগোতে পারবো না। এই সময় যার জন্য এটা নিয়ে আশিস নন্দীর লেখা আছে যে রবীন্দ্রনাথ খুব একা হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ, তখন যে জাতীয়তাবাদ নিয়ে এটা হই হই চলছে, সেই হই হই থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। তখন সামনেটা দেখতে পাচ্ছিলেন যে এর ভবিষ্যৎটা ভালো হবে না। তখন অনেকে এটা রিয়েলাইজ করেননি, বা রিয়েলাইজ করলেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেননি। এর ফল যেটা হলো যে আস্তে আস্তে এই আন্দোলন থেকে মুসলিমরা সরতে শুরু করলো, বিভাজনটা ক্রমশ বড় হতে থাকলো। এই আমি কতগুলো সন্ধিক্ষণকে বলছি যে যে জায়গাগুলো কাছে এসছে হিন্দু মুসলিম, আবার ফাটল তৈরি হয়েছে। এর পরের একটা বড় যেটা ল্যান্ডমার্ক আমরা ধরতে পারি, সেটা হচ্ছে 1905 সালে যখন এই বিভেদটা তৈরি হলো, আমরা দেখতে পাচ্ছি যে
এর ঠিক 1906 সালে মুসলিম লীগ তৈরি হলো। তার পিছনে প্রত্যক্ষ মদত থাকছে ইংরেজদের, এবং একদম এটা অফিসিয়াল পেপারসে আছে যে বিপুল টাকা এর পিছনে খরচ করেছিলেন ইংরেজ সরকার। ঢাকার নবাব সালিমুল্লাহ মুসলিম লীগ তৈরি করলেন। মুসলিম লীগ তৈরি হওয়ার পর থেকেই পরিস্থিতিটা অন্যরকম হতে থাকলো। কংগ্রেস এবং মুসলিম লীগ দুটো আলাদা আলাদা রেপ্রেজেন্টেশনের জায়গা চলে এলো, এবং বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেটা কিছুদিনের মধ্যে এই আন্দোলন সরকারি দমন, নিপীড়ন ইত্যাদির ফলে, যদিও এটা অত্যন্ত গৌরবোজ্জ্বলভাবে বেশ কিছুদিন এটা চলেছিল, স্বদেশি শিল্প তৈরি হয়েছে, স্বদেশি শিক্ষা তৈরি হয়েছে, বয়কট আন্দোলন চলেছে এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটেছে, কিন্তু এই আন্দোলন বেশি দিন চলেনি। ব্রিটিশ দমন নিপীড়নের ফলে এক ধরনের বিপ্লবী সন্ত্রাসবাদ তৈরি হয়েছে, যেটাকেও ব্রিটিশরা চরম নিপীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, এবং তারপরে এই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। এবং তার পরে পরেই আমরা দেখি যে পূর্ব বাংলার বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর দাঙ্গা, এবং ততদিনে মুসলিম লীগ তৈরি হয়ে গেছে। ব্রিটিশদের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে এই দাঙ্গাগুলোয়। আচ্ছা, এরপরের যে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাসে, সেটা হচ্ছে অসহযোগ খিলাফতের অধ্যায়। আমি খুব ছোট ছোট করে এগুলো বলে যাচ্ছি, না হলে পৌঁছতে পারবো না 1940-এ। অসহযোগ খিলাফতের সময় খিলাফতের দাবিতে যে মানে খলিফার সম্মান রক্ষার জন্য যে আন্দোলন ভারতবর্ষে তৈরি হলো, ব্রিটিশ যেহেতু তুরস্কের বিপক্ষে ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, এবং প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু তুরস্ককে হেরে গিয়েছিল, ফলে তুরস্কের ব্যবচ্ছেদ এবং খলিফার ক্ষমতা কমিয়ে দেওয়া, এই যে ব্যবস্থাগুলো, এর জন্য এই যে খলিফার অপমান আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা আন্তর্জাতিক স্তরে মুসলিমরা ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছিলেন, এবং ভারতবর্ষে এটাকে কেন্দ্র করে খিলাফত আন্দোলন তৈরি হয়। এবং তখন গান্ধীর কাছে প্রস্তাব যায়। গান্ধী মনে করেন যে এটা ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানো দরকার, এবং এটা একটা ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এরকম সময় আমরা দেখতে পাই যে মুসলিম লীগের মধ্যেও একটা পরিবর্তন হয়। সালিমুল্লাহর মৃত্যুর পরে যারা আলিগড়ি মুসলিম, অভিজাত মুসলিম, পুরনোপন্থী, তাদের বদলে একটা নবীন তারা ক্ষমতায় আসছেন। মানে তারা অনেক বেশি কংগ্রেসের সঙ্গে সংযোগ রক্ষা করতে আগ্রহী। তারা ব্রিটিশ বিরোধী এবং কংগ্রেসের মিত্র মনোভাবাপন্ন। তাই সেইভাবেই আলী ব্রাদার্স তারা আসেন প্রস্তাব নিয়ে, এবং গান্ধী এই প্রস্তাব সমর্থন করেন। খিলাফত এবং একটা সময় খিলাফত এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটি একসঙ্গে মিটিং করছে। এটা একদিকে আমরা বলতে পারি যে এটা ভীষণ গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলনের, কিন্তু আবার একই সঙ্গে আমরা বলবো যে এটা নিয়ে অনেক পরবর্তীকালে সমালোচনা হয়েছে, যেহেতু খিলাফতের দাবিটা একেবারেই ধর্মকেন্দ্রিক একটা দাবি ছিল, এবং তার ফলে যেটা হয় যে এই আন্দোলন দুটো একসঙ্গে চলার সময় উলেমাদের প্রভাব এই আন্দোলনের উপরে ভীষণভাবে পড়ে, এবং যেটা অনেক বেশি সাম্প্রদায়িক ইন্ধন যোগাতে সাহায্য করে। তাই কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায় যে এই যে মিলটা ছিল, হিন্দু এবং মুসলিমের যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্যটা আর বজায় থাকছে না। গান্ধী খুব অ্যাব্রাপ্টলি অসহযোগ আন্দোলন তুলে নিচ্ছেন। চৌরি চৌরার একটা ঘটনাকে কেন্দ্র করে একজন ভলান্টিয়ারকে পুলিশ পিটিয়ে মারার ফলে স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল জনতার, যেখানে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হয়। তো সেই তার প্রতিবাদে আর কি গান্ধী, যেহেতু অহিংস পথ থেকে সরে আসা হয়েছে আন্দোলনে, সেই প্রতিবাদে তিনি অ্যাব্রাপ্টলি উইথড্র করেন। যদিও সাম্প্রতিক গবেষণা আমরা দেখেছি যে এর কারণটা ঠিক তাই ছিল না, অহিংস আন্দোলন থেকে সরে আসা। এই সময় কৃষকরা বিভিন্ন জায়গায়, বারদৌলি এরকম নানা জায়গায় নো রেন্ট ক্যাম্পেনে উৎসাহী হয়ে পড়ছিলেন, তাই সেই মুহূর্তে তাড়াতাড়ি করে গণ আন্দোলন বন্ধ করে দেওয়ার প্রয়োজন ছিল। তো সেই জন্য গান্ধী সেই আন্দোলন তুলে নেন। খিলাফতের দাবি প্রাসঙ্গিকতা হারিয়ে যায়, কারণ খুব শিগগিরই কামাল আতাতুর্ক এই খিলাফতটাই অ্যাবলিশ করে কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত হয় তুরস্কে। তার ফলে মুসলিমদের যে খিলাফত আন্দোলন, সেটারও প্রাসঙ্গিকতা হারায়। পড়ে থাকে কি হিন্দু মুসলিম চরম বিদ্বেষ, এবং এর পিছনে উলেমাদের একটা বিরাট ভূমিকা ছিল। এবং এই 1920-র দশকে আমরা দেখতে পাই খিলাফত অসহযোগ শেষ হয়ে যাওয়ার পর থেকে ভয়ঙ্কর সাম্প্রদায়িকীকরণ চলছে।
মাথায় রাখতে হবে যে 1915 সালে তৈরি হয়ে গেছে হিন্দু মহাসভা, 1925-এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং এই সময়টা প্রায় প্রতিযোগিতা করে সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে। একদিকে মুসলিমের তাবলিগ, তানজিম ইত্যাদির মাধ্যমে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে, অন্যদিকে হিন্দু সাম্প্রদায়িকতাও ভীষণভাবে দানা বাঁধছে। অনেক সময় ইতিহাসে শুধু মুসলিম সাম্প্রদায়িকতার কথাই বলা হয়, কিন্তু এই 1920-র দশকে একেবারে সমান্তরাল ধারায় হিন্দু এবং মুসলিম সাম্প্রদায়িকতা একসঙ্গে চলেছে এবং সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে। এই পরিস্থিতির আবার একটা পরিবর্তন হয়, আবার একটু আশার পরিস্থিতি দেখতে পাওয়া যায়, মানে একেবারে অন্ধকার থেকে আশার দিকে, আলোর দিকে যাওয়া বলবো। কারণ 1926-এ যখন দেখা যাচ্ছে যে হিন্দু সাম্প্রদায়িকতার চরম পর্যায়ে, স্বরাজ দল 1926-এর ইলেকশনে স্বরাজিস যারা, তারা পরাজিত হচ্ছেন, কংগ্রেসের ফল ভালো নয় এবং হিন্দু মহাসভা বেশ প্রভাব বিস্তার করছে। সেখানে মতিলাল নেহরুর অসম্ভব দুঃখ করে, আক্ষেপ করে চিঠি আছে যে সামনেটা সব অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এত ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার মেঘ এসে জমছে যে পুরোটা অন্ধকার লাগছে। এই অন্ধকার থেকে আবার বেরোনোর চেষ্টা হয় এবং তার জন্য যিনি দায়ী তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। 1927-এ মোহাম্মদ আলী জিন্নাহ আলিগড়ের যারা পুরনো ঘরানার, যারা আমরা বলবো যে খুব কট্টর মুসলিম, কট্টরপন্থী যারা মুসলিম, সেই নেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে কোথাও কনভিন্স করিয়ে একটা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ তৈরি করা দরকার, এই জায়গায় পৌঁছন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং তিনি অনেক চেষ্টা করে মুসলিম লীগের সভায় তাদের যে পৃথক নির্বাচক মণ্ডলী, সেপারেট ইলেকটোরেট, এই দাবিটা থেকে সরে আসতে তাদেরকে কনভিন্স করেন। হ্যাঁ, বিকারুল মুলক, এই সমস্ত যে সমস্ত কট্টর মুসলিম নেতা ছিলেন তাদেরকে কনভিন্স করিয়ে, এবং মোহাম্মদ আলী জিন্নাহ যে প্রস্তাবটা দেন যে কিছু কিছু রিজার্ভেশনের প্রস্তাব দেন, যে বাংলা এবং পাঞ্জাবে সংরক্ষিত আসন রাখতে হবে, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 1/3 মুসলিম সিট রাখতে হবে, এরকম কিছু প্রস্তাব, এবং যার বদলে তিনি সেপারেট ইলেকটোরেটের দাবিটা ছেড়ে দেবেন। মানে এটা সেপারেট ইলেকটোরেট হচ্ছে যে যেখানে একেবারেই আলাদা নির্বাচক মণ্ডলী আলাদা হবে, যে প্রার্থী তাকে নির্বাচন, হিন্দু প্রার্থীকে হিন্দু ভোটাররাই নির্বাচন করবেন, মুসলিম প্রার্থীকে মুসলিম ভোটাররাই নির্বাচন করবেন। আর রিজার্ভ সিট হলো যে হিন্দুদের জন্য সংরক্ষিত সিট, সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সেই প্রার্থীকে নির্বাচিত করবেন। তো এই দাবিটা পেশ করেন মোহাম্মদ আলী জিন্নাহ, যেটা অনেক অনেক নরম একটা দাবি, যেটা কংগ্রেস প্রথম পর্যায়ে মেনে নেয়। কংগ্রেসের যে প্রথম পর্যায়ে যে একটা অধিবেশন হয়, মাদ্রাজ অধিবেশনে, এই দাবিটাকে সম্পূর্ণ মেনে নেওয়া হয়। কিন্তু এই সময় ওই যে 20-র দশকের সাম্প্রদায়িকীকরণ এটা চলছে, এবং তার ফলে হিন্দু মহাসভা একটা বড় জায়গা নিচ্ছে। মদন মোহন মালবীয়, যিনি কংগ্রেস এবং হিন্দু মহাসভার মধ্যে একটা যোগসূত্র রচনা করছেন, তাদের প্রভাবে আলটিমেটলি যখন নেহেরু রিপোর্ট তৈরি হচ্ছে, মতিলাল নেহেরু এবং তেজ বাহাদুর সপ্রুর নেতৃত্বে, নেহেরু রিপোর্ট থেকে জিন্নাহর যে প্রস্তাবগুলো ছিল, যে সিন্ধ বেলুচিস্তানকে একটা স্বায়ত্তশাসনের জায়গা দেওয়া, কিছু মুসলিম রিজার্ভ সিট তৈরি করা, যার বদলে তারা সেপারেট ইলেকটোরেটের দাবি ছেড়ে দেবে, সেই প্রস্তাবগুলো সবকটা বাদ দিয়ে দেওয়া হলো। বরং যেগুলো মুসলিম মাইনরিটি প্রভিন্স, সেখানে কিছু কিছু বাড়তি সুবিধা দেওয়া হলো। সেন্ট্রাল যে অ্যাসেম্বলি, সেখানেও হিন্দু মহাসভার জন্য কিছু সুবিধা রাখা হলো, কিন্তু জিন্নাহর প্রস্তাব একটাও মানা হলো না। এরপরেও জিন্নাহ খুব হাল ছাড়েননি। জিন্নাহ আবার 1928-এ একটা অল পার্টি কনফারেন্স ডাকছেন কলকাতায়, এবং সেখানে জিন্নাহর ঘোষণা করছেন যে আমরা একই মায়ের সন্তান, আমাদের এই একই দেশে আমরা একসঙ্গে বড় হয়েছি এবং আমাদের একসঙ্গে পথ চলতে হবে, তাই আমরা পারস্পরিক সহযোগিতা তৈরি করব। এবং তখনও জিন্নাহ আবারও কিছু কিছু মানে আরও দাবি কমিয়ে নিয়ে কিছু অনুরোধ পাঠান কংগ্রেসকে, কিন্তু সেটা একেবারেই মানা হয় না। কোনোভাবেই যে মাইনরিটি কমিউনিটি হিসেবে তাদের যে কোথাও নিরাপত্তাহীনতা, যে কেন্দ্রে মেজরিটি সরকার তৈরি হলে তাদের কোথাও একটা অটোনমি, কোথাও একটা স্বায়ত্ত শাসনের জায়গা লাগবে, কোনো সংরক্ষণ দরকার হবে,
কোনো কোনো সিটে, সেই জায়গাগুলো একেবারেই মানা হলো না। এবং না মানা সত্ত্বেও তখন গান্ধীও কিন্তু এই নেহেরু রিপোর্টকে বললেন যেটা পিপলস ভিক্টরি। এটার পরে গান্ধী এবং আলী ব্রাদার্স এবং মুসলিম লীগ এদের একটা স্থায়ী বিচ্ছেদ হয়ে যায়, এবং যেটাকে একেবারেই দুটো রাস্তা আলাদা হয়ে যাওয়া বলে বর্ণনা করা হয়। এবং গান্ধী নিজে একটা সময় স্বীকার করেন যে আমি প্রায় অসহায় হয়ে গেছি, যে আমার সত্যি এরকম কিছু নেই যেটা দিয়ে আমি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারি মুসলিম লীগের কাছে। এই যে ঘটনাটা ঘটে, তারপর থেকে 1930 সালে যে আইন অমান্য আন্দোলন, সেখানে একেবারেই বোঝা যায় যে মুসলিম লীগ পুরোপুরি আলাদা আছে, যেখানে কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে যৌথ কোনো প্রচেষ্টা চলছে না। 30-এর দশক থেকেই এই ভাগ হয়ে যাওয়াটা স্পষ্ট হতে শুরু করে। 1933-35 এরকম সময় থেকে রহমত আলী, কেমব্রিজের এক ছাত্র, মুসলিম প্রধান যে প্রদেশগুলো সেগুলোকে নিয়ে পাকিস্তান গঠন করার একটা প্রস্তাব আনে, কিন্তু একেবারেই সেই প্রস্তাবটা, আমরা যেটাকে বলি একদম ফ্লুইড একটা প্রপোজাল, তার কোথাও কোনো খুব কংক্রিট জায়গায় দাঁড়িয়ে ছিল না একেবারেই। মোহাম্মদ ইকবাল বা রহমত আলী যে প্রস্তাবগুলো আনছেন, মুসলিম লীগের বড় নেতারাও তখন সেটাকে আদৌ সিরিয়াসলি নিচ্ছেন না। এরকম সময় আমরা দেখতে পাই 1937-এর নির্বাচন। সেই নির্বাচনে একটা রিসাউন্ডিং ভিক্টরি হয় কংগ্রেসের, এবং তারপরে কংগ্রেসের যে আত্মবিশ্বাস সেটা এত বেশি বেড়ে যায় যে মুসলিম লীগের সঙ্গে কোনো ধরনের ক্ষমতার বোঝাপড়া তারা আসতে চায় না একেবারেই। এবং এটা কোথাও মুসলিম সমাজে একটা নিরাপত্তাহীনতা তৈরি করে, যে মুসলিম প্রধান প্রদেশগুলোর কোনো একটা অটোনমি, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে সেন্ট্রাল যে মানে কেন্দ্রীয় যে পরিষদ, সেখানে কোথাও একটা তাদের যদি 1/3 জায়গা সংরক্ষিত না থাকে, তাহলে তাদের সংস্কৃতিগত দিক থেকে একটা বিপন্নতা তৈরি হবে, এরকম বিশ্বাস মুসলিম সমাজে তৈরি হয়। এবং মুসলিম লীগের নেতাদের মধ্যেও এই মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থাকে। এবং এই সমাজে সাম্প্রদায়িকতা 20-র দশক থেকে যেটা শুরু হয়েছিল, যে শুধু নেতাদের মধ্যে কিন্তু থাকছে না ব্যাপারটা, একেবারে গ্রাসরুট লেভেলে এই বিভাগটা, এই বিচ্ছেদটা পৌঁছে যাচ্ছে। এবং এটা নানা রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা যায় যে মানে কংগ্রেসের যারা সাম্প্রদায়িক নেতা নন বলে আমরা জানি, তারাও হয়তো এটাকে এই মুসলিম আইডেন্টিটির যে কোথাও ক্রাইসিস হচ্ছে এটাকে অ্যাড্রেস করতে পারেননি। তারা মনে করছেন যে স্বাধীন ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এই কথাগুলো বললেই সব সমস্যার সমাধান হয়ে যায়। নেহেরু চেষ্টা করেছিলেন, এই সময় নেহেরু বুঝতে পারছিলেন যে মুসলিমরা এলিয়েনেটেড হচ্ছে, নেহেরু চেষ্টা করেছিলেন যে মুসলিম মবিলাইজেশনের জন্য, সেটা হিন্দু মহাসভা ভিতরে ভিতরে এই প্রচেষ্টাটাকে ব্যাকস্ট্যাপ করে। তো এরকমভাবে 1937-এর নির্বাচনে কংগ্রেসের এরকম বিপুল ভিক্টরি মুসলিম লীগকে কোথাও একটা বিপন্নতায় পৌঁছে দেয়। এবং আমরা দেখতে পাই যে এরপর থেকে আস্তে আস্তে একটা হোমল্যান্ড, একটা মুসলিম হোমল্যান্ডের দাবি উঠছে। কিন্তু তখনও পর্যন্ত ইভেন যে 1940-এ যে লাহোর অধিবেশন হলো, যেটা বলা হয় যে পাকিস্তান প্রস্তাব এখানে প্রথম গৃহীত হলো, তখনও কিন্তু একেবারে দেশের বাইরে, ভারতবর্ষের বাইরে গিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করা, এই যে পরিকল্পনাটা একেবারেই খুব স্পষ্ট ছিল না, যেটা এতদিন ধরে মানে বহুদিন ধরে ইতিহাস বইতে এটা পড়ানো হতো যে মুসলিম বিচ্ছিন্নতা রাজনীতি, পাকিস্তান প্রস্তাব, তখনও পর্যন্ত ভীষণ ফ্লুইড একটা ব্যাপার। এবং তখনও পর্যন্ত অধিকাংশ মুসলিম নেতাদের কাছে এরকম ধারণা যে ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে মুসলিম প্রধান অঞ্চলগুলি একসাথে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে। ভারতের সীমানার বাইরে চলে গিয়ে কোনো একটা আলাদা দেশ করা, এই ধারণায় পৌঁছতে 1940 পেরিয়ে 40-এর দশকের শুরু থেকে এই ধারণাটা আসতে শুরু করেছে। এবং এটা যখন মানে একটা সময় এর মধ্যে 1944-এ গান্ধী এবং জিন্নার আলোচনা হচ্ছে, এবং এই স্বায়ত্তশাসনের যে প্রস্তাব, গান্ধী কিছুটা নিমরাজি হলেও, বা গান্ধী হয়তো অনেক দূরদর্শী ছিলেন বলে বুঝতে পারছেন যে হিন্দু এবং মুসলিমের কোথাও একটা সমানাধিকারের জায়গা তৈরি না করলে এটা ভাঙনটা ঠেকানো যাবে না। সেই জন্য গান্ধী কিছুটা রাজিই ছিলেন জিন্নার প্রস্তাবে, কিন্তু কংগ্রেসে সেটা সম্মত হয় না।
এবং কোনোভাবেই স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে কেন্দ্রীয় একটা খুব শক্তিশালী কেন্দ্র না হয়ে কেন্দ্র কোথাও স্বায়ত্তশাসনের জন্য কিছু জায়গা ছাড়বে, কিছু স্পেস দেবে মাইনরিটির জন্য, এই আশ্বাস কংগ্রেসের কাছ থেকে আসেনি। হ্যাঁ, তাই এই যে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে এই যে ভাগ হয়ে যাওয়াটা এবং ভাগটা বাড়তেই থাকা, এটা কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় তরফ থেকেই হয়েছে। তারপরে ইতিহাসটা খুবই যন্ত্রণার ইতিহাস। 45-46-এর দাঙ্গা, মাউন্ট ব্যাটেন যখন ভারতবর্ষে আসছেন তখন একটা দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতি, প্রায় আগ্নেয়গিরির উপরে মাউন্ট ব্যাটেন আসছেন। কিন্তু আমরা দেখছি যে এই 1940-এর দশকেই কিন্তু দুটো বড় বড় আন্দোলন হচ্ছে, একটা নৌ বিদ্রোহ হচ্ছে, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে সুভাষচন্দ্র লড়ছেন, সেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। কিন্তু বাকি জায়গায় মুসলিম লীগ বা কংগ্রেস এরকম কোনো গণ আন্দোলন তৈরি করতে পারছেন না যেখানে হিন্দু এবং মুসলিম একসাথে লড়াই করবে। এবং 1945-46-এ যে পরিস্থিতি, যখন দেখা যাচ্ছে যে সারা দেশ জুড়েই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, তখন নেতারা দেখছেন যে দেশ ভাগ মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। যারা হয়তো এই দেশ ভাগের পক্ষে ছিলেনও না, তারাও মনে করছেন, কংগ্রেসের সেই সব নেতারাও মনে করছেন, ইভেন গান্ধী পর্যন্ত 3রা জুন 1947 তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে দেশভাগের প্রস্তাব পাস করাতে বাধ্য হচ্ছেন, নিজেও সায় দিচ্ছেন। হ্যাঁ, তখন সাম্প্রদায়িকতাটা আর নেতাদের হাতেও নেই, মানে তখন একেবারে তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে গেছে। তখন সবাই মনে করছেন যে একদম মুসলিমদের প্রত্যেকে প্রায় মনে করছেন যে আলাদা হতেই হবে, আলাদা না হলে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সংস্কৃতির অধিকার, সেটা রক্ষিত হবে না। এর পাশাপাশি আরেকটা জিনিস চলছে, যেটা সুনীতি কুমার ঘোষ তার বইতে বলছেন, যেখানে বড় বড় ব্যবসাদার যারা ইস্পাহানি এবং অন্যান্য যারা গোষ্ঠী, তাদের সঙ্গে বিড়লার যে ব্যবসায়িক অর্থনৈতিক সংঘাত, সেখানে তারাও মনে করছেন যে আলাদা দেশ হলে এখানে হিন্দু ডমিনেটেড যারা হিন্দু ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা তাদের মতো করে অর্থনীতিকে গুছিয়ে নিতে পারবেন, আবার ইস্পাহানিরা অন্য দেশে তাদের মতো করে অর্থনীতি গুছিয়ে নেবেন। ফলে দেশ ভাগ হওয়াটা তাদের জন্য খুব জরুরি ছিল। এরকম একটা পরিস্থিতিতে ভারত ভাগের প্রস্তাব মাউন্ট ব্যাটেন যে প্ল্যানটা দেন এবং সেখানে স্থির হয় বাংলা এবং পাঞ্জাব এই দুটো প্রদেশকে ভাগ করা হবে। সেটা ক্লেমেন্ট অ্যাটলি 3রা জুন 1947-এ ঘোষণা করে দিয়েছিলেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানে যাবে, দুটো ডোমিনিয়ন তৈরি হবে, পাকিস্তান এবং ভারত। হিন্দু মেজরিটি অঞ্চল সেটা ভারত ডোমিনিয়নে আসবে। এবং এটা ঠিক কিভাবে ভাগ হবে এই ঘোষণার পরেও একটা আনুষ্ঠানিকতা এবং একেবারে নির্দিষ্টভাবে ঠিক করা ভাগটা কীরকম হবে, এই উদ্দেশ্যেই আজকে যে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে 20 জুন 20 জুন 1947-এর বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সভা বসে। তার আগে কিন্তু ঘোষিত হয়ে গেছে যে বাংলা এবং পাঞ্জাব হিন্দু মেজরিটি অঞ্চল এবং মুসলিম মেজরিটি অঞ্চল এই লাইন অনুযায়ী ভাগ হবে। 20 জুন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সভা হয় তাতে 3টে সেশন হয়। প্রথমে বিশেষ অনুরোধে একটা জয়েন্ট সেশন হয় যেখানে অবিভক্ত বাংলার প্রস্তাব আসে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে নিই যে এই একই সময় একটা স্বাধীন সার্বভৌম বাংলার দাবিও এসেছিল, যার মধ্যে কিরণ শঙ্কর রায়, শরৎ বসু, আব্দুল হাসিম, কোদায় নাজিমউদ্দিন এরা ছিলেন এবং এরা বলেছিলেন ভারতেও নয় পাকিস্তানেও নয়, স্বাধীন সার্বভৌম বাংলা থাকবে। এই প্রস্তাব গান্ধীর কাছে পাঠানো হয়, গান্ধী মানেন না, প্যাটেল এবং নেহেরু ভেহেমেন্টলি অপোজ করেন এই প্রস্তাবের, ফলে সেই প্রস্তাবটা দাঁড়ায় না। এবার তাহলে যেটা পড়ে থাকছে যে অবিভক্ত বাংলা এবং সেটা ভারত ডোমিনিয়নে থাকবে, এই নিয়ে প্রথম সেশনটা হয়, জয়েন্ট সেশন। সেখানে 90-126 ভোটে প্রস্তাবটা হেরে যায়, কারণ বহু মুসলিম নির্বাচিত প্রতিনিধি ছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। দ্বিতীয় যে সেশনটা হয় সেটা শুধুমাত্র মুসলিম ডমিনেটেড যে জেলাগুলো সেখানকার যারা প্রতিনিধি তাদের মধ্যে ভোটাভুটি। সেখানে প্রস্তাবটা এরকম ছিল যে অবিভক্ত বাংলা থাকবে কিনা এবং
মুসলিম মেজরিটি অঞ্চল, মানে যদি ভাগ হয় বাংলা, তাহলে সেই বিভক্ত বাংলাটা ভারত ডোমিনিয়ন এবং মানে হিন্দু প্রধান অঞ্চলটা ভারত ডোমিনিয়নে আসবে কিনা এই নিয়ে ভোট হয়। এবং সেখানে মুসলিম প্রধান যে অঞ্চল, সেখান থেকে যারা যে প্রতিনিধিরা যান, তারা ওই 34-106, 34-107 এরকম ভোটে দুটো প্রস্তাবকেই নাকচ করে দেন, দুটো প্রস্তাবকেই হেরে যায় দুটো প্রস্তাবই। পরবর্তীকালে তার পরবর্তী সেশনটা, থার্ড সেশন যেটা হয়, সেখানে হিন্দু প্রধান যে জেলাগুলো, সেখান থেকে যে প্রতিনিধি, তাদের মধ্যে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে যে হিন্দু বিভক্ত, যে হিন্দু মেজরিটি যে অঞ্চল, সেটা ভারত ডোমিনিয়নে থাকবে নাকি অবিভক্ত বাংলা থাকবে। অবিভক্ত বাংলা থাকা মানে তখন এটা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলা যদি ভাগ না হয় তাহলে কিন্তু বাংলা পাকিস্তানেই যাবে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা ভাগ হবে কিনা এই প্রশ্নে যে তৃতীয় সেশনে হিন্দু ডমিনেটেড এরিয়া থেকে যে প্রতিনিধিরা যান, তারা 58-21 ভোটে বাংলা ভারতবর্ষে আসবে। হিন্দু ডমিনেটেড রিজিয়ন পশ্চিমবঙ্গ নাম পরে হয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষে ভারত ডোমিনিয়নে আসবে, এই প্রস্তাবকে জয়ী করেন 58-21 ভোটে। 58 জনের মধ্যে কারা কারা ছিলেন? 55 জন ছিলেন কংগ্রেসের, 2 জন কমিউনিস্ট পার্টির মেম্বার রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু, আর 1 জন হচ্ছেন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ, এই যে হিন্দু মহাসভা, যেটা 1937-এর ইলেকশনে 2.7% ভোট পেয়েছিল। এটা বলেছি আগেই যে রিসাউন্ডিং ভিক্টরি হয়েছিল কংগ্রেসের। 90% হিন্দুরা কিন্তু কংগ্রেসকেই ভোট দিয়েছিলেন, হিন্দু মহাসভাকে নয়। তো যাই হোক, হিন্দু মহাসভার একজন প্রতিনিধি হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, এবং সেই যে একজন প্রতিনিধি তিনি ছিলেন, ওটাও কোনো জেনারেল সিটে জেতা কনস্টিটিউয়েন্সি নয়। ওই কনস্টিটিউয়েন্সিটা ছিল একটা রিজার্ভড কনস্টিটিউয়েন্সি, বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত। যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই সূত্রে তিনি ওই সংরক্ষিত সিটে জয়ী হয়েছিলেন। তো এই 58 জন যে ভোট দিয়েছিলেন, যাদের জন্য আজকে এই একটা অংশ ভারতবর্ষে চলে আসলো হিন্দু প্রধান অঞ্চল, তার মধ্যে একটা ভোট শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল। তো এই হচ্ছে ঘটনা। তারপরে তো বাংলা বিভাগের জন্য যে র্যাডক্লিফ মিশন বসানো হলো, যে র্যাডক্লিফ কখনো দেখেননি, চোখেই দেখেননি, তিনি আসলেন বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করতে। তার ফলে নানা রকম সমস্যা হয়েছে, সেই ডিটেলসগুলো যাচ্ছি না। যেটা কিছুটা চেঞ্জ হয়, র্যাডক্লিফ যে এটা দেন, প্ল্যানটা দেন, সেটা চেঞ্জ হয়, কারণ হিন্দু প্রধান অঞ্চল যশোর খুলনা সেটা ভারতবর্ষে চলে এসেছিল, মুর্শিদাবাদ মালদা মুসলিম প্রধান অঞ্চল বলে বাংলাদেশে গিয়েছিল। কিন্তু তাহলে ভাগীরথী গঙ্গা রিভার সিস্টেম অ্যাফেক্টেড হতো। কংগ্রেস তার আপত্তি করে এবং এটা নিয়ে অনেক টাসেলের পর মুর্শিদাবাদ মালদা ভারতে আসে এবং যশোর খুলনা বাংলাদেশে যায়। এইভাবে ভাগাভাগিটা সম্পূর্ণ হয়। কিন্তু এই সময় দেখা যায় যে এই যে যারা ভোট দিয়েছিলেন কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, তারা প্রায় সকলেই এটা মনে করছিলেন, মানে এরকম নয় যে তারা ভাগ হোক এটা চাইছিলেন, তাদের কাছে মনে হচ্ছিল যে এই মুহূর্তে এই যে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করার জন্য দেশভাগটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে ব্যাপারটা তাই ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির বহু লেখা, বহু চিঠিতে দেখা গেছে উনি এরকম লিখছেন, বিভিন্ন প্যাটেলকে লিখছেন, নানা লোককে লিখছেন যে ভারত পাকিস্তান ভাগ হোক বা না হোক, বাংলা ভাগ করতেই হবে, হিন্দুদের আলাদা ভাগ, মুসলিমদের ভাগটা আলাদা করে দিতে হবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যটা একেবারেই স্পষ্ট ছিল তখন থেকে। এবার এখন আজকে এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নানা রকম উৎসব পালন হচ্ছে, আমি বলবো না যে খুব খারাপ জিনিস, আমি মনে করব যে আমরা তো হলোকস্ট ডেও পালন করি, আমরা সেরকমভাবে পালন করব, কারণ এই ইতিহাসগুলো অনেকে পড়ে না, জানে না। আমরা এর মাধ্যমে আবার করে পশ্চিমবঙ্গটা কি করে তৈরি হলো সেই ইতিহাসটা বারবার আলোচনা করার সুযোগ পাবো। এবং এই যে একটা ভয়ঙ্কর ইতিহাস, এই যে ভয়ঙ্কর রক্ত নদী পেরিয়ে আমরা এসে তৈরি করেছি এই রাজ্য, তখন আমরা এই ইতিহাসের সামনে আমাদের কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়াতে হয়,
আমাদের ইতিহাসকে পড়তে হয় এবং ভবিষ্যতে যাতে এই ইতিহাসের পুনরাবৃত্তি না হয় সেই জন্য শপথ নিতে হয়। এই উদযাপন উৎসবের নয়। আজকের পশ্চিমবঙ্গ দিবস কোনো আনন্দ উৎসব উদযাপনের দিন নয়, এটা হলোকস্টের মতোই একটা ভয়ঙ্কর ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেইটুকু মনে করানোর জন্য আমি বলবো যে পশ্চিমবঙ্গ দিবস পালনটা হয়তো সার্থক হয়েছে। এইটুকুই বলার ছিল।